আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল এনটিভির শততম মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ রশিদ লালী। দর্শক, আজকে আমাদের সাথে আমাদের বিশিষ্ট কয়েকজন গেস্ট থাকবেন। শততম অনুষ্ঠানে দর্শক মণ্ডলী, আমরা জানাতে চাই যে আমরা পুঁজিবাজারের পলিসি নিয়ে আমরা আলোচনা করেছি, অর্থনীতি নিয়ে আলোচনা করেছি এই প্রোগ্রামে, এবং আমরা চেষ্টা করেছি যে সকল সমস্যা দিয়ে আছে, বিনিয়োগকারীদের যে সমস্যা আছে সেগুলো তুলে ধরতে। আমরা এই প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করেছি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করে এই সমস্যা তুলে ধরা এবং সেটা সমাধান করা। আমরা এই যাত্রায় ধন্যবাদ জানাতে চাই মাননীয় অর্থমন্ত্রীকে, উনি অনেক সহায়তার হাত বাড়িয়েছেন। ধন্যবাদ জানাতে চাই বাণিজ্য মন্ত্রীকে, উনিও অনেক সহযোগিতার হাত বাড়িয়েছেন আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। আমরা ধন্যবাদ জানাতে চাই এসিসি চেয়ারম্যান এবং সকল কমিশনারদেরকে। ধন্যবাদ জানাই গভর্নর সাহেবকে বাংলাদেশ ব্যাংকের এবং ডিপটি গভর্নর এসকে সুর সাহেবকে। দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানটা বেসিক্যালি আমরা চেষ্টা করেছি যে অর্থনীতি এবং পুঁজিবাজারে যে সমস্যাগুলো আছে সেগুলো আলোচনা করতে। সময় সময় কিন্তু সেগুলো আমরা করেছি। এই সকল সাকসেসের কিন্তু আপনারা সাক্ষী, এবং আপনাদের সহযোগিতা না থাকলে আজকে এই সাকসেস স্টোরি আমরা বলতাম না। সো আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা, আপনাদের সকল সমস্যাগুলো আপনারা জানিয়েছেন সময় মতো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আপনাদেরকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাই। দর্শক মণ্ডলী, আজকে এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম, অর্থনীতিবিদ, জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, অর্থনীতিবিদ এবং সাবেক বিএসইসি চেয়ারম্যান, জনাব মীর নাসির হোসেন, সাবেক সভাপতি এফবিসিসিআই, এবং সরাসরি নিউজরুম থেকে আমাদের সাথে থাকবেন হাসিব হাসান, আপনাদের অতি পরিচিত মুখ, সিনিয়র করেসপন্ডেন্ট ও মার্কেট ওয়াচের গ্রন্থনা ও সম্পাদনাকারী, উনি উপস্থাপনাও করেন। স্যার, আমাদের আজকে শততম অনুষ্ঠান। আমরা এখান থেকে অনেকগুলো সমস্যার সমাধান করতে পেরেছি। আপনার মূল্যায়ন এই অনুষ্ঠানের? না, এই অনুষ্ঠান তো আমি নিজেও অংশগ্রহণ করেছি বেশ কয়েকবার, এবং মাঝে মাঝে আমি দেখিও নিজে অংশগ্রহণ না করলেও। এখান থেকে বিশেষ করে পুঁজিবাজারের যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলো আমি মনে করি অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করা হয়েছে, এবং এর মাধ্যমে নীতি নির্ধারক যারা আছেন তারা আমার বিশ্বাস প্রভাবিত হয়েছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে পুঁজিবাজারের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা আমরা দেখেছি এই বর্তমান যে অর্থবছর চলছে, এই অর্থবছরের বাজেটে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সম্প্রতিকালে বাংলাদেশ ব্যাংক, যে ব্যাংকগুলোর যে বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগের যে নীতিমালা ছিল, সেখানে কিছুটা পরিবর্তন এনে সমন্বয় করার ক্ষেত্রে যে সুযোগ সুবিধা দিয়েছে, তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতিকালে বাজারে বেশ একটা উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। তো কাজে সব মিলে আমি এই প্রোগ্রামটাকে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ। স্যার, আপনার মূল্যায়ন যদি জানতাম? আমার মনে হয় যে আমাদের দেশে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইনভেস্টর এডুকেশন, যে বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে এডুকেট করা প্রপারলি। এবং এখানে সামগ্রিকভাবে মিডিয়া কিন্তু একটা বিশাল ভূমিকা রেখেছে, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া উভয়ে। বিগত কয়েক বছর ধরে আমি দেখছি যে তারা একটা বিরাট প্রভাব সৃষ্টি করেছে বিনিয়োগকারীদের মধ্যে, এবং ইনভেস্টর এডুকেশনটাকে তারা ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়। এই পটভূমিতে এনটিভি একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে, যে এই যে অনুষ্ঠানের যে সিরিজ একটা অনুষ্ঠান করছে প্রতিদিন, যা শততম অনুষ্ঠান আজকে। এই অনুষ্ঠানটা আবার বেশ ব্যতিক্রমধর্মী,
যে এখানে বেশ যারা আসেন তাদেরকে আমার মনে হয় দেখে শুনে আপনারা বাছাই করে যারা কন্ট্রিবিউট করতে পারবে বা ইনভেস্টর এডুকেশনে অবদান রাখতে পারবে, সরকারের যে পলিসি সেখানে যারা কনস্ট্রাকটিভ ভূমিকা রাখতে পারবে, এ ধরনের ব্যক্তিদেরকে আপনারা বেশিরভাগ নিয়ে এসেছেন। এটা আমি দেখেছি, অনেক সময় আমি টেলিভিশনে দেখি আপনাদের প্রোগ্রাম। এবং আমি আরও দেখেছি যে আপনাদের কিছু কিছু আলোচনা যেটা এখানে হয়েছে, বেশ কয়েকদিন ধরে হয়েছে, যেটা স্যার বললেন কিছু প্রোগ্রামের কথা, এবং তারপরে দেখেছি এটা যে কোনো কারণে হোক গভর্নমেন্ট রেসপন্ড করেছে, হয়তো কিছুটা হলেও এই প্রোগ্রাম সেখানে কিছুটা অবদান রাখতে সক্ষম হয়েছে। সব দিক দিয়ে আমি বলবো যে ইনভেস্টর এডুকেশনে স্প্রেড করতে, তাদের সমস্যাগুলোকে চিহ্নিত করতে এবং সরকারকে একটা কনস্ট্রাকটিভ সাজেশন দিতে এই এই যে সিরিজ অফ অনুষ্ঠান হচ্ছে, এটা বিশেষ ভূমিকা রেখেছে। থ্যাংক ইউ স্যার। নাসির ভাই, আপনার কাছে কিছু শুনতে চাই। ধন্যবাদ। আমার এই অনুষ্ঠানে আসার আরও অভিজ্ঞতা রয়েছে, আপনাদের আমন্ত্রণে আমি এসেছি আগে। আমার কাছে যেটা মনে হয়েছে যে ক্যাপিটাল মার্কেটের সাথে সম্পৃক্ত কিন্তু অনেক মানুষ, ছোট ছোট ইনভেস্টার্স, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স থেকে আরম্ভ করে অনেকে, এবং বিদেশিরাও এক সময় ছিল, এখন হয়তো অত অ্যাক্টিভ নয়, কিন্তু সবারই কিন্তু কারণ একটা মতামত রয়েছে, একটা চাহিদা রয়েছে। কারণ হচ্ছিল বাংলাদেশের মার্কেটটা কিন্তু অনেক চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে চলছে, এখনও চলছে, পাসিং থ্রু। তো ইট ইজ নট লাইক চায়না মার্কেট। চায়না মার্কেটে দেখেন 7% আপনার ফল করেছে, সঙ্গে সঙ্গে 30 মিনিটের মধ্যে দে হ্যাভ টু ক্লোজ দ্য মার্কেট। তো সেরকম না, এইখানে চলছে, এটা চলমানভাবে চলছে, কিন্তু সমস্যা রয়ে গেছে। তো এই ফোরামটা যেটা হচ্ছে, এটা ইনফর্মালি যে জিনিসটা করছে, একদিকে তো অ্যাওয়ারনেস ডেভেলপ করছে, আর একদিকে তো সমস্যাগুলি চিহ্নিত করতে পারছে বিভিন্ন আলোচকের এবং আপনাদের উপস্থাপনার মাধ্যমে, এবং এটা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে। সেটাই হলো সবচেয়ে বড় জিনিস। একটা হচ্ছিল যে আপনাদের সাথে যারা সম্পৃক্ত হচ্ছেন বিভিন্নভাবে, সরাসরি টেলিফোনে বা তারা তাদের মতামত দিতে পারছেন, ভেন্টিলেট করতে পারছেন, যে সুযোগটা অন্যভাবে হয়তো সম্ভব না, কারণ সেমিনার করে বা ইয়ে করে সম্ভব না। আপনার সপ্তাহে 5 দিন হচ্ছে দে গেটিং দ্য অপরচুনিটি টু ভেন্টিলেট দেয়ার গ্রিভেন্সেস, সমস্যা বা সাজেশনও তারা দিতে পারছেন, এবং নীতি নির্ধারকরা এর থেকে পয়েন্ট পিক আপ করছেন, এবং তার প্রতিফলন কিন্তু ইতিমধ্যে অনেকগুলি দেখা গেছে। কারণ আমরা সত্যিকার অর্থে কিন্তু ক্যাপিটাল মার্কেটের বেশ কিছুদিন ক্রাইসিসের মধ্যে চলছি। এইটাকে যতক্ষণ পর্যন্ত আমরা ভাইব্রেন্ট না করতে পারছি, অর্থনীতিতে ক্যাপিটাল মার্কেটের যে অবদান, সে অবদানটা কিন্তু রাখতে পারছে না। তো আমি মনে করি যে এই অনুষ্ঠানটা অত্যন্ত সময়োপযোগী এবং বস্তুনিষ্ঠ হয়েছে। সেজন্য আমি আমার নিজের পক্ষ থেকে আমি এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা প্রাণবন্ত এবং বস্তুনিষ্ঠ অনুষ্ঠান করার জন্য। সেই সাথে আপনারা যারা উপস্থাপনা করেছেন প্রাইভেট সেক্টর থেকে এসে ক্যাপিটাল মার্কেটের সাথে সম্পৃক্ত, তারাও কিন্তু আমি মনে করি যে যথেষ্ট কন্ট্রিবিউট করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এই 100তম অনুষ্ঠানের দিনে আর কি। সকলকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমি এই মুহূর্তে একটা যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এনটিভির এই প্রোগ্রামের পিছনে যারা কাজ করছেন, যারা পিছনে কাজ করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ওনাদের এই কষ্ট, যারা ক্যামেরার পিছে থাকেন, ওনাদের কষ্ট বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক জনাব মোসাদ্দেক আলী সাহেবকে। উনি যথেষ্টভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং ওনার অ্যাডভাইজে আমরা অনেকগুলো অনুষ্ঠান এবং অনেকগুলো বিষয় আলোচনা করতে পেরেছি, এবং সেই জন্য ওনাকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাতে চাই। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করব সেটা হলো যে মুদ্রানীতি ঘোষিত হয়েছে, এবং সেই মুদ্রানীতি নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা নিয়ে আমরা আজকে এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমরা ব্যাংকিং সেক্টর কেন এই পর্যায়ে এত নিচে পড়ে আছে সেটা নিয়ে আমরা আজকে আলাপ করব। আমরা শুরু করতে চাই স্যার আপনাকে দিয়ে। মুদ্রানীতিকে বলা হচ্ছে কশাস বাট সাপোর্টিভ, যেটা বাংলাদেশ ব্যাংক বলছে।
তো এইটার ব্যাপারে আপনার এই মুদ্রানীতির ব্যাপারে কিছু যদি বলেন। না, মুদ্রানীতি সম্পর্কে আমার প্রথম মন্তব্য হচ্ছে যে আমি এখানে কিছুটা ইন্টারনাল কন্ট্রাডিকশন দেখতে পাই, এবং আমার এই সিদ্ধান্তের বা এই কনক্লুশনের ভিত্তি হচ্ছে যে একদিকে মুদ্রানীতিতে বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক রিপো রেট, রিভার্স রিপো রেট তারা কমাচ্ছে, 50 বেসিস পয়েন্ট কমিয়েছে, 50 বেসিস পয়েন্ট কমিয়েছে। এবং এটা কমানোর উদ্দেশ্যটা হচ্ছে যে এর ফলে ব্যাংকগুলো তাদের ঋণের সুদের হার কমাবে এবং তার ফলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়বে এবং দেশে বিনিয়োগ বৃদ্ধি হবে। এটাই হচ্ছে মূল যুক্তি এই পলিসি রেট কমানোর পিছনে। আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যে বেসরকারি খাতে ঋণের প্রবাহের যে টার্গেট, সেই টার্গেটটা এর আগের মুদ্রানীতিতে যে টার্গেট ছিল তার চেয়ে সামান্য হলেও কিছুটা কমানো হয়েছে। তো সেই অর্থে যে একদিকে আমি বেসরকারি খাতে ঋণের প্রবাহকে উৎসাহিত করতে চাই, অন্যদিকে টার্গেটটা কমিয়ে দিচ্ছি 15 থেকে 14.80। তো কাজেই এটা আমি বলি করি একটা ইন্টারনাল কন্ট্রাডিকশন। তবে এখন বাংলাদেশ ব্যাংক বলেছে যে এটা সাপোর্টিভ। এখন এক অর্থে এটা সাপোর্টিভ, সেটা হচ্ছে যে আমার যদি জিডিপি গ্রোথ রেট, যদি রিয়েল জিডিপি গ্রোথ যদি হয় 6.5% মতো, ইনফ্লেশনও যদি হয় 6.5% মতো, তাহলে এখানে হলো 13%, তার উপরে আমি 1.8% যোগ দিয়ে 14.8, কাজে 6.5%-এর মতো জিডিপি গ্রোথের মতো এটা সাপোর্ট করতে পারে আর কি। তো সেই অর্থে এটা সাপোর্টিভ। তবে এখন মূল সমস্যা যেটা বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে, সেই সমস্যাটা মুদ্রানীতির মাধ্যমে কতটুকু সমাধান করা সম্ভব সে সম্পর্কে আমার মনে যথেষ্ট সংশয় আছে। কারণ মূল সমস্যা হচ্ছে এখন চাহিদার ক্ষেত্রে, ঋণের চাহিদার ক্ষেত্রে। এখানে মীর নাসির সাহেব আছেন, উনি ভালো বলতে পারবেন আমার চেয়ে। তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে বেসরকারি খাত থেকে এখন ঋণের চাহিদা কম, তার ফলে একদিকে ব্যাংকগুলো অতিমাত্রায় তারল্য আছে, অন্যদিকে সুদের হার কমানোর কথা বলা হচ্ছে এবং কিছুটা সম্পত্তি কমেছেও, কিন্তু সেই সত্ত্বেও বেসরকারি খাতে ঋণের প্রবাহ খুব একটা বাড়ছে না এবং মূলত হচ্ছে এখানে চাহিদার সমস্যা। এবং সাধারণত বিশ্বজোড়া যে অভিজ্ঞতা, সেখান থেকে দেখা যায় যে মুদ্রানীতি চাহিদা সংকোচনের ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ যদি প্রাইভেট সেক্টরের ডিমান্ড খুব বেশি হাই থাকে, একদিকে সার্বিক চাহিদা যদি বেশি হয়, তখন এটাকে ইন্টারেস্ট রেট বাড়িয়ে বা লিকুইডিটি কমিয়ে এটাকে সংকোচন করা সম্ভব। কিন্তু অন্য কারণে যদি আপনার চাহিদার মাত্রা কম থাকে, এই শুধু সুদের হার কমিয়ে বা লিকুইডিটি বাড়িয়ে এই চাহিদাটা বাড়ানো সম্ভব না। এবং তো আমরা দেখতে পাচ্ছি যে দেখেন আপনার জাপান, কতদিন ধরে তারা এই কোয়ান্টিটেটিভ ইজিং পলিসি ফলো করছে, সে সত্ত্বেও কিন্তু জাপানের প্রবৃদ্ধি হচ্ছে না এবং বিনিয়োগ হচ্ছে না। বা ইউরোপের দেশগুলোর প্রায় একই অবস্থা। আমেরিকাতে 2007-08 থেকে শুরু করে এ পর্যন্ত তারা কোয়ান্টিটেটিভ ইজিং পলিসি ফলো করেছে এবং ইন্টারেস্ট রেট প্রায় শূন্যের কাছাকাছি। তো আমেরিকাতে এটা কিছুটা কাজ করেছে, কিন্তু অনেক দিন সময় লেগেছে। এই 7-8 সেই সময় থেকে শুরু করে এই গত প্রান্তিকে বা তার আগের প্রান্তিকে এখন কিছুটা গ্রোথ বেড়েছে, কিছুটা এমপ্লয়মেন্ট বেড়েছে, যার ফলে সম্প্রতি ফেডারেল রিজার্ভ ব্যাংক স্লাইটলি ইন্টারেস্ট রেটটা বাড়িয়েছে। তো কাজেই এখানে এখন মুদ্রানীতিকে আমি ঠিক দোষারোপ করতে চাই না, তারা যেটা করেছে সেটা খুব একটা অবাস্তব কিছু না। তবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সার্বিকভাবে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশের সৃষ্টি করা, যাতে করে বেসরকারি খাত থেকে ঋণ এবং বিনিয়োগের চাহিদা বাড়ে। এবং এক্ষেত্রে আপনারা জানেন যে সম্প্রতি আমরা দেখেছি যে এই বিশ্বব্যাংক তাদের যে ইজ অফ ডুইং বিজনেস তারা প্রকাশ করেছে। আমরা এমনিতে প্রায় সর্বনিম্নে কাছাকাছি ছিলাম, 199-এর মধ্যে 172 ছিল আমাদের, এইটা আবার আরও 2 ধাপ পিছিয়ে 174-এ চলে গেছি। তারপরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে কম্পিটিটিভনেস ইন্ডেক্স তারা একটা বের করে বিভিন্ন জিনিস সূচকের ভিত্তিতে, সেখানে আমাদের স্থান দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্নে। কাজেই আমাদের এর পেছনে অনেক কারণ আছে,
তো সেই কারণগুলো আমি এই পর্যায়ে বিশ্লেষণ করতে চাই না। তবে আমি মনে করি যে এই সার্বিকভাবে বিনিয়োগ বান্ধব পরিবেশে যদি উন্নতি না হয় তাহলে শুধু মুদ্রানীতি দিয়ে আপনার ঋণের প্রভাব বাড়ানো এবং বিনিয়োগ বাড়ানো খুব একটা সহজসাধ্য ব্যাপার না আর কি। খুব একটা সহজসাধ্য ব্যাপার না। স্যার, আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি মুদ্রানীতি নিয়ে, সেটা বলা হচ্ছে যে রিভার্স রেপো রেট কমিয়ে দেওয়াতে 50 বেসিস পয়েন্টে এটা পুঁজিবাজারে একটা প্রভাব নাকি পড়বে, এটা অ্যাডভাইজার সাহেব বলছেন বাংলাদেশ ব্যাংকের। এর সাথে আরেকটা জিনিস জুড়ে দিচ্ছি, সেটা হলো যে জুন মাসে ওনারা প্রাক্কলন করেছেন ইনফ্লেশন উইল বি 6.02। তো এইটা কি সম্ভব এইটা, এবং পুঁজিবাজারে কি সেটার কোনো প্রভাব আপনি দেখতে পাচ্ছেন কিনা আসবে? স্যার, যেটাকে কন্ট্রাডিকশন বলছেন যে সুদের হার কমিয়ে ঋণ প্রবাহ প্রাইভেট সেক্টরে বাড়ানো, আবার ওইদিকে লিমিট 15% থেকে কমিয়ে 14.8 বোধহয় করানো, সামান্য কমেছে। আমার মনে হয় এটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক জানে যে সুদের ঋণ কমিয়ে যে মার্জিনাল ঋণ প্রবাহ বাড়বে সেটাও সম্ভবত 15%-এর চাইতে কম থাকবে। সুতরাং 14.80 যেটা টার্গেট করা হয়েছে সুদের হার কমানোর পরেও সেখানেই আমরা পৌঁছতে পারবো কিনা, সম্ভবত যারা পলিসি মেকার্স তাদের মনে এই সন্দেহটা আছে, যে কারণে এই কন্ট্রাডিকশনটা আমার ধারণা। যখন ঋণ প্রবাহ খুব বেশি থাকে, যেমন আমরা 2010 সালে দেখেছি যে প্রাইভেট সেক্টরে কত 27-28% বোধ হয় ঋণ প্রসার এরকম বোধহয় চলে গিয়েছিল। তখন কিন্তু এটা কিন্তু যখন এটাকে যখন নিয়ন্ত্রণ করতে যাওয়া হয়েছে তখন এটা খুব রিলেভেন্ট ছিল ক্যাপিটাল মার্কেটের জন্য। কিন্তু এখন যেখানে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট গত কয়েক বছর ধরে 21-22%-এর মধ্যে ঘোরাফেরা করছে এবং এটা আর বাড়ছে না, সেখানে মুদ্রানীতিতে মানে ক্যাপিটাল মার্কেটে কতটুকু ইনফ্লুয়েসড হবে এ সম্পর্কে আমার বেশ সন্দেহ আছে। কারণ এর ফলে একমাত্র প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট যদি সাফিসিয়েন্টলি বাড়ে, যেটা ব্যাংক কোপ করতে পারছে না, সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে তখনই আমাদের ক্যাপিটাল মার্কেটে ইনসেন্টিভটা আসবে। কারণ আমরা দেখছি যে প্রাইভেট সেক্টর ক্রেডিট ডিমান্ড খুব বেশি তেজি না থাকায় ব্যাংকগুলোর বেশ কিছু অলস টাকা পড়ে আছে, এবং আমার মনে হয় ব্যাংকগুলো একটা ক্রাইসিস ফেস করছে দুই রকম। একদিকে আপনাদের প্রভিশনিং করতে হচ্ছে, হয়তো ব্যাড অ্যাসেট কিছু হয়ে গেছে, সেটা একটা এফেক্ট হচ্ছে। তার সঙ্গে আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট ডিমান্ড লো হয়ে গেছে, অলস টাকা হয়তো পড়ে আছে। এই দুইটো মিলে কিন্তু আমরা ব্যাংকিং সেক্টরে দেখছি অবস্থাটা খুব ভালো যাচ্ছে না, হুইচ ইজ অ্যাম্পলি রিফ্লেক্টেড ইন দ্য ট্রেডিং প্রাইস ইন দ্য শেয়ার মার্কেট অফ অল দ্য ব্যাংকস। 7-8টা ব্যাংকের বর্তমান ট্রেডিং প্রাইস ইভেন ফেস ভ্যালু থেকে কম। দিস শো যে ব্যাংকের কী অবস্থা। সুতরাং আমার মনে হয় না যে এই বিবেচনায়, এই ব্যাকগ্রাউন্ডে মুদ্রানীতির কোনো প্রভাব আদৌ পুঁজিবাজারের উপরে পড়বে কিনা। রাইট স্যার, আরেকটা প্রশ্ন যেটা ছিল যে যেটা আমাদের ইনফ্লেশনটা বলা হচ্ছে জুন মাসে 6.02 হবে, এদিকে কিন্তু স্যালারিজগুলো বেড়ে গেছে। সো এটা কি কন্টেন করা 6.02-তে হবে কিনা? এটা তো সরকার বলছে যে তাদের বাংলাদেশ ব্যাংক সরকারও বলেছে যে এটা উইদিন দি লিমিট আছে, বাজেটে তাদের প্রভিশন আছে, এবং এটা টেক কেয়ার করেই তারা একটা ইনফ্লেশন হিসেব করেছিল। এবং আরেকটা জিনিস হচ্ছে যে পুরো সুবিধা কিন্তু এই বছরে দেওয়া হচ্ছে না। অ্যালাউন্স যেগুলো আছে, যেটা সাবস্ট্যান্সিয়াল, এটা পরের বছর থেকে শুরু হবে। তো এর প্রভাব কিছুটা আমার মনে হয় হয়তো পড়তেও পারে, কিন্তু আমি মনে করি যে এটা হয়তো বা খুব সাবস্ট্যান্সিয়াল প্রভাব এর জন্য, বেতন বাড়ানোর জন্য হয়তো নাও পড়তে পারে, কিন্তু একটা মনস্তাত্ত্বিক প্রভাব পড়বে যে সবার বেতন বেড়ে গেছে, সুতরাং বেতন কেন বাড়বে না। এবং এটার একটা এফেক্ট প্রাইভেট সেক্টরে পড়বে। কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি স্কুলের টিচাররা বলছে যে আমাদের বেতন বাড়বে না কেন, সুতরাং ছাত্রদের বেতন বাড়াও। এই যে একটা চেন এফেক্ট, এটা তো কিছুটা হবেই, এটা বোধহয় থামানো যাবে না। নাসির ভাই, আপনার কাছে আসতে চাই, এই যে মুদ্রানীতির যে এফেক্টটা আমরা কি প্রাইভেট সেক্টরে কিভাবে
দেখতে পাচ্ছি, কিংবা এই মুদ্রানীতি আমি আগামী জুন মাস পর্যন্ত কিভাবে দেখতে পাবো? ধন্যবাদ। আসলে মুদ্রানীতির টার্গেটটা কি থাকে? মোস্টলি হচ্ছিল ইনফ্লেশনটাকে কন্টেন করে একটা পর্যায়ে নিয়ে আসা, যাতে অর্থনীতিতে সমস্যাটা কম হয়। আমি মনে করি যে এটা তো শুনলে একটু লাগতে পারে যে মুদ্রানীতির ইম্প্যাক্টটা কিন্তু ইনফ্লেশনের থেকে যেটা পড়েছে তার থেকে বেশি পড়েছিল ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস। ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস, আমরা তো ইনফ্লেশনটা অনেক সময় আমদানি করি, কারণ আমরা ইম্পোর্ট বেসড কান্ট্রি, আমার ইম্পোর্ট ইজ মাচ হায়ার দেন দ্য এক্সপোর্ট। তো আজকে ইন্টারন্যাশনালি কিন্তু সমস্ত জিনিসপত্রের দাম কমে গেছে। আপনি আজকে যদি দেখেন, আপনি যে ফুয়েল প্রাইস ছিল $110 পার ব্যারেল, এখন $28 আজকে। তো কোথা থেকে কোথায় আপনার ফেরাস মেটেরিয়াল বলেন, আয়রন বলেন, স্টিল বলেন, সমস্ত মিনারেলস সমস্ত কমে গেছে আজকে। আপনি দেখেন এটার ইম্প্যাক্ট কিন্তু ডোমেস্টিক মার্কেটও পড়েছে। এটা কিন্তু বিরাট কন্ট্রিবিউট করেছে ইনফ্লেশনটাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য, আমি মনে করি মানে পলিসি থেকেও আর কি। যদি আজকে বেড়ে যেত তাহলে কিন্তু এই পলিসি দিয়ে ঠেকানো যেত কিনা সম্ভব আমি জানি না আর কি। তো এইটা একটা ইয়ে রয়েছে, ইস্যু রয়েছে। তো যেটা আছে ইনফ্লেশন বাড়বে কিনা, ইনফ্লেশন এই যে স্যালারিটা বাড়ছে, এটা প্রাইভেট সেক্টর পড়বে, এটা একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়বে। হয়তো এটা নিগেট করে দিতে পারে যদি অয়েল প্রাইস বা অন্যান্য প্রাইস আরও কমে যায়, কারণ একটা প্রেডিকশন রয়েছে যে অয়েল প্রাইস কুড কাম আপ টু $20 প্লাস মাইনাস, অ্যান্ড উইট উইল কন্টিনিউ ফর ফিউ ইয়ার্স, কাপল অফ ইয়ার্স অর মোর। তো এইসব জিনিসগুলো কিন্তু অনেক ইফস অ্যান্ড বাটসের উপর নির্ভর করছে। এখন আসছে ইনভেস্টমেন্টে আমরা প্রথমে দুইটা তিনটা আগের মনিটরি পলিসি বলা হলো কন্ট্রাকশনে, তারপরে বলা হলো যে ব্যালেন্সড, তারপরে তো এখন বলা হচ্ছে কশাস অ্যান্ড সাপোর্টিভ। তো এগুলি সমস্ত টার্ম ইউজ করা হচ্ছে এটাকে মানে পপুলারাইজ করা বা সামনে আনার জন্য। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আজকে কমিয়ে দেওয়া হয়েছে, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 14.8-এ নিয়ে আসা হয়েছে, যেটা শুরু হয়েছিল প্রথমে থেকে 18.5% থেকে কমতে কমতে 16.5 এসে এখন এসে দাঁড়িয়ে। কিন্তু এইটার কোনো রেলেভেন্সি নেই, বিকজ প্রাইভেট সেক্টর ক্রেডিটের ডিম্যান্ড কমে গেছে। আমরা 11-12% উপরে উঠছে না রিয়েল এসেছে। প্রাইভেট ব্যাঙ্কগুলিতে প্রায় কেউ বলে 90,000 কোটি টাকা, কেউ বলে 1 লক্ষ কোটি টাকা আপনার তারল্য রয়ে গেছে। এর অন্যতম কারণ হচ্ছিল যে নট দি মনিটারি পলিসি, এটা অন্য জায়গায়। সেটা হচ্ছিল যে আমরা বিনিয়োগের যে পূর্ব শর্তগুলি, সেই শর্তগুলি পূরণ করা সম্ভব হচ্ছে না। পলিটিক্যাল ইনস্টেবিলিটি একটা কন্ট্রিবিউট করেছে গত বছরে সে প্রথমে থেকে, কিন্তু প্রাইভেট সেক্টর সেটাকে মোটামুটি এই 9 মাসের মধ্যে কভার করে এনে এক্সপোর্টে আপনার দেখবেন 7.5% মতো গ্রোথের পর্যায়ে চলে এসেছে। কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে না ট্রু সেন্সে। কেন আমরা যদি নাম্বারগুলি দেখি যে জিডিপি যে ইনভেস্টমেন্ট ওই 22-23% উপরে হচ্ছে না, যার জন্যে পাবলিক সেক্টরে সরকারি বিনিয়োগ কিছুটা বেড়েছে, কিন্তু প্রাইভেট সেক্টরের বিনিয়োগ কিন্তু বাড়ছে না। তার অন্যতম কারণ বিনিয়োগ বাড়ছে না। এই জায়গা থেকেই আপনার কাছে আসবো নাসির ভাই, একটা আজানের ছোট্ট বিরতি নিতে হচ্ছে, তারপরে আমরা ফিরে আসবো। আপনি এই কথাটা শেষ করবেন, এখান থেকেই ধরবেন, এবং তারপরে আমরা হাসিব হাসানের কাছেও যাব, উনি নিউজ রুমে, ওনার সাথেও কথা বলবো। দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে আসলাম আমাদের আলোচনায়। আমরা মুদ্রানীতি নিয়ে, অর্থনীতি সম্বন্ধে আলোচনা করে আমরা আবার পুঁজিবাজারে ব্যাংক সেক্টর নিয়ে আলোচনা করব। নাসির ভাই, আপনি যে জায়গা থেকে বন্ধ করেছিলেন, আমি যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে বিনিয়োগের প্রতিবন্ধকতাটা কি। আমার কাছে যেটা সবচেয়ে মনে হয়, অ্যাপার্ট ফ্রম অল যে পলিটিক্যাল ইয়ের পরেও, আমার কাছে মনে হয় যে প্রাইমারি এনার্জি ইজ দ্য মেইন ইস্যু। আজকে আপনি যদি গ্যাস এবং বিদ্যুৎ সঠিকভাবে শিল্পকে দিতে পারতেন, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যেত। এবং ওই যে বলেন ইন্টারেস্ট রেট আমরা বলি সিঙ্গেল ডিজিট, যদি বেশিও থাকতো তাতেও কিন্তু খুব অসুবিধা হতো না, কিন্তু বিনিয়োগটা হয়ে যেত। কারণ আজকে গ্যাস দিতে পারছে না সরকার, বহু দিন দরবার করে আমরা 45-46টা ইন্ডাস্ট্রিতে পারমিশন করি, সেগুলি এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট করা সম্ভব হচ্ছে না।
বিদ্যুতে কিন্তু আমরা সারপ্লাস অবস্থায় এসেছি, কারণ ইনস্টল ক্যাপাসিটি প্রায় 14,000 এবং প্রোডাকশন লেভেলে 8,500, কিন্তু এর পুরোটা কিন্তু ডিস্ট্রিবিউশনে সেভাবে আনা সম্ভব হচ্ছে না ডিস্ট্রিবিউশনের কনস্ট্রেন্টের জন্য। আর একটা জিনিস হচ্ছিল যে শিল্পের জন্য এটা উপযোগী করা এখনো সম্ভব হয়নি। শিল্পের জন্য যে বিদ্যুৎটা দরকার সেটা হচ্ছিল দুটো জিনিস সেটা পূরণ করতে হবে। একটা নিরবিচ্ছিন্ন হতে হবে, ইট হ্যাজ টু বি 24/7 আনইন্টারাপ্টেড। নাম্বার টু হচ্ছিল কোয়ালিটি। কোয়ালিটি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছিল যে আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা বৈশিষ্ট্য রয়েছে, ইট ইজ নট লাইক আদার নেইবারিং কান্ট্রিজ। এরা কিন্তু সবাই ভালো মেশিনারিজ, সফিস্টিকেটেড মডার্ন মেশিনারিজ, স্টেট অফ আর্ট এনে কিন্তু ইন্ডাস্ট্রি করে। কারণ হচ্ছে কম্পিটিটিভনেস, যদি ইলেকট্রিসিটি ফ্লাকচুয়েশন শুরু হয়, অল পিএলসি এন্ড এভরিথিং গোজ ডাউন। তো আমাদের নিজেদেরকে আমরা স্ট্যান্ড বাই রাখছি না, আপনার রিডান্ডেন্সির জন্য রাখছি ন্যাশনাল গ্রিড থেকে, কিন্তু সেটা আমরা ইউজ করতে পারছি না, কারণ আমরা 4 থেকে 5 ঘন্টার বেশি সেটা পাই না। তারপরে যেটুকু পাই সেটা কোয়ালিটি থাকে না। সরকার বলছেন আমাদের পৌঁছে দেবেন, যদি এইটাকে ইন্ডাস্ট্রির দোরগোড়ায় আপনার ডেডিকেটেড করে রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটি এবং নিরবিচ্ছিন্ন করতে পারে, তখনই কিন্তু এর বেনিফিট পাওয়া যাবে। গ্যাসের তো আমরা পাচ্ছি না। আজকেও কাগজে দেখে আসলাম যে হাফ অফ আওয়ার রিজার্ভ হ্যাজ অলরেডি বিন এক্সস্টেড, এবং নতুন ক্ষেত্রগুলি এখনো চিহ্নিত করা সম্ভব হয়। এই একটা জায়গায় যদি অ্যাড্রেস করা যেত অ্যাপার্ট ফ্রম অল প্রবলেমস, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট বুস্ট আপ করে যেত একদম সঙ্গে সঙ্গে। আপনি 100টা ইন্ডাস্ট্রিতে আপনি দিয়ে দেন, গ্যাস এবং বিদ্যুতের দেন, কালকেই দেখবেন যে ইনভেস্টমেন্ট শুট আপ করবে। এই জায়গায় আমার কাছে কারণ আমি একজন ইনভেস্টর হিসাবে আমি 3 বছর ধরে বসে আছি প্ল্যানিং করে, আমি গ্যাস পাচ্ছি না বলে আমি এলসি করতে পারতেছি না মেশিনে, আমার এভরিথিং ডান। এরকম আমার মতো শত শত এন্টারপ্রেনিউরসরা বসে আছে, দে ক্যানট ডু। তো এখন টাকা ব্যাংকে রয়েছে, নিজেদের ইকুইটি দেওয়ার মতো সামর্থ্য রয়েছে, এভরিথিং ইজ দেয়ার। এই একটা জায়গা আমি মনে করি আমার ভৌত অবকাঠামোর মধ্যে যেমন ঢাকা চিটাগং কানেক্টিভিটি এখনো সেভাবে উন্নত হয়নি, রেলওয়ে সেভাবে উন্নত এখনো হয়ে সারেনি, পোর্টের প্রবলেম রয়ে গেছে, এভরিথিং। এইটা কিন্তু সুপারসিড করে যাবে। এটা আপনার যদি আপনি প্রাইমারি এনার্জিটাকে ইনশিওর করতে পারেন। আমি ভুক্তভোগী হিসাবে আমি মনে করি, অন্যগুলি হয়তো সময় লাগছে, কিন্তু সেটা কিন্তু তত প্রতিবন্ধকতা মানে যত এইটা করছে আর কি, ইলেকট্রিসিটি অ্যান্ড পাওয়ার অ্যান্ড গ্যাস। থ্যাংক ইউ নাসির ভাই। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের নিউজ রুমে, যেখানে হাসিব হাসান আছেন। আমি একটু হাসিব হাসান কি আছেন? জি লালি ভাই। জি হাসিব, আপনাকে আমরা সংযুক্ত করছি। আপনার কাছে একটু জানতে চাই যে সার্বিকভাবে 100তম অনুষ্ঠানে আমরা আজকে বসে আছি, আপনার অনুভূতিটা আপনার কাছে শুনতে চাচ্ছি। লাল ভাই আপনাকে ধন্যবাদ। আমি আসলে আমরা আনন্দিত, আমরা এই নিউজ রুমে যারা কাজ করি সবাই আজকে আনন্দিত যে এইরকম একটা অনুষ্ঠান আমরা 100তম পর্বে পৌঁছেছি। এবং এইখানে আপনি জানেন যে 2010 সালে ক্যাপিটাল মার্কেটে যে ধস ছিল, তারপরে সরকার থেকে শুরু করে নীতি নির্ধারণী যারা আছেন সব স্টেক হোল্ডাররা চেষ্টা করেছেন বাজারকে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য, কিন্তু পুঁজিবাজারের যে সমস্যাটি রয়ে গেছিল সেটি হচ্ছে আস্থাহীনতা। বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে কিন্তু সবাই চেষ্টার পরও বাজার স্থিতিশীলতা তেমনটা ফেরেনি। এই গেল বছরে আমাদের এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মুসাদ্দেক আলী স্যার আমাকে ডেকে বললেন যে এই কিভাবে একটি বাজারকে স্থিতিশীলতা ফেরানোর জন্য কিভাবে কাজ করা যায় সবাইকে নিয়ে, যাতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নীতি নির্ধারণী মহলের সামনে তুলে ধরা যায়, বিনিয়োগকারীদের আস্থা ফেরানো যায়। এবং সেই জায়গা থেকেই আমরা চেষ্টা করেছি আপনার সাথে সম্পৃক্ত হওয়ার। আমরা চেষ্টা করেছি ডিএসসির সাবেক 3 সভাপতি রকিবুর রহমান, শাকিল রিজভী এবং আহসানুল ইসলাম টিটু ভাইয়ের সাথে, এবং তাদের আপনি সহ এই 4 জনের সহযোগিতায় আজকে আমরা এই ধরনের একটি অনুষ্ঠান করতে পেরেছি। আপনি জানেন যে এই শুধু বাইরে থেকে দেখলে মনে হয় একটি অনুষ্ঠান চলছে, কিন্তু এর ভেতরে সবার প্রচেষ্টা থাকে। এখানে আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক স্যারকে, যিনি
প্রায় প্রতি সপ্তাহে আমাকে ডেকে বলেন যে কী সমস্যা আছে, কিভাবে প্রোগ্রামটি আরও ভালো করা যায়। আমাদের হেড অফ নিউজ খায়রুল আনোয়ার মুকুল ভাই, আমাদের সিএনই জহুরুল আলম ভাই এবং হেড অফ প্রোগ্রাম আমাদের মুস্তাফা কামাল সৈয়দ, বিশেষ করে আমাদের মার্কেটিং, আপনি জানেন যে দুপুরবেলায় এত বড় একটি চাঙ্ক আমাদেরকে দেয়া হয়েছে। শুধু আমরা এই মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরতে পারি, আমরা এই এনটিভি দেশের জন্য কিছু করতে পারে, আর্থিক খাতের জন্য কিছু করতে পারে। সেজন্য মার্কেটিং থেকে আমরা সাপোর্ট পেয়েছি। মার্কেটিং হেড অফ মার্কেটিং রঞ্জন কুমার দত্ত, আমরা আরও একজনকে ধন্যবাদ না দিলেই নয়, সেটি হচ্ছে আমাদের এই হেড অফ এইচআর এবং অ্যাডমিন ইঞ্জিনিয়ার সুলতান বানু। এবং এর সাথে আমি আরও কিছু কথা আপনাকে বলতে চাই সংক্ষেপে, সেটি হচ্ছে যে আমরা যারা বিএসসি, ডিএসসি, সিএসসি, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে, আপনি প্রোগ্রাম শুরুতে যে বলেছেন যারা আমাদের সহযোগিতা করেছে, আমি বিভিন্ন সময় তাদের কাছে বিভিন্ন তথ্যের জন্য গিয়েছি, বিভিন্ন পরামর্শ নিতে গিয়েছি। তারা কিন্তু ব্যাপক আন্তরিক। আপনি জানেন আর্থিক খাত নিয়ে অনেক টেলিভিশনই প্রোগ্রাম করছে, আমাদের প্রোগ্রামটি দুপুরে, কিন্তু আমরা এই দুপুরে গেস্ট পাওয়া নিয়ে একটি সমস্যা থাকে প্রত্যেকটি চ্যানেলে। কিন্তু আমরা অনেক লাকি যে এনটিভির এই দুপুরে প্রোগ্রামটা করার পরও এরই মধ্যে প্রায় 150 জন অতিথি আমাদের এই অনুষ্ঠানটিতে সম্পৃক্ত হয়েছেন। এবং আজকে আপনি দেখেন যে আজকে আমাদের এই অনুষ্ঠানটিতে কারা এসেছেন, যারা এসেছেন তারা কিন্তু এই এনটিভিকে ভালোবাসেন এবং আর্থিক খাতে তারা কাজ করেন, আর্থিক খাতকে কিছু দিতে চান, দেশকে দিতে চান। এই ভালোবাসা থেকেই তাদের এই প্রচেষ্টা থেকেই তারা তাদের ব্যস্ততার মাঝেও আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। এবং এই কারণে লালি ভাই, আপনি যে কথাগুলো বললেন যে আমরা আমাদের কিছু অর্জন আছে, সেই অর্জন আমরা আশা করছি যে এই এনটিভির পরিবার চেষ্টা করবে সামনে আরও ভালো কিছু দেওয়ার, এবং যারা অতিথি আসছেন তারা থাকবেন, আমাদের সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডাররা আছেন তারা সহযোগিতা করবেন, এই কামনা রাখছি। লালি ভাই, আপনাকে আমি তার সাথে হাসিব আরেকটা জিনিস একটু জুড়ে দিতে চাই, সেটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং ওনাদের সহযোগিতাও কিন্তু বিপুল ছিল এবং চেয়ারম্যান সাহেবরা এই অনুষ্ঠানে এসছেন, ওনারাও কথা বলেছেন, নানাভাবে ওনারা সমস্যাগুলো তুলে ধরেছেন। যারা এমডি, ম্যানেজিং ডিরেক্টর, ওনারাও এসছেন এবং ওনারাও সমস্যাগুলো তুলে ধরেছেন। আমরা তাদের কথা বলেছি, আমরা বিনিয়োগকারীদের কথা বলেছি। আমাদের এখানে যারা গেস্ট আসেন ওনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই যে ওনারা যে কন্ট্রিবিউশন করেছেন, এবং সেই কন্ট্রিবিউশনের ফলে হাসিব যদি আপনি দেখেন তাহলে যে স্টেক হোল্ডার্সরা আছেন, যারা রেগুলেটরসরা আছেন, ওনাদের কথাই কিন্তু শুনেছেন। সর্বোপরি যে বিনিয়োগকারী ভাইয়েরা যারা টেলিফোন করে আমাদেরকে ইয়ে করেছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ হাসিব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফিরে আসছি আবার অনুষ্ঠানে। স্যার, একটা জিনিস আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে ইদানিং যে সকল কি যে বলে আপনার ক্যাপিটাল মেশিনারির যে বেড়ে গেছে, সেইটা আপনারা আলোচনা করছিলেন নাসির ভাইয়ের সাথে, যে সেটার কারণ কি, যে রিয়েল ইকোনমির সাথে মিলছে না কেন? না, এটা দেখুন যে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতিকালে এই ক্যাপিটাল গুডসের ইম্পোর্ট 24%, 25%, 22%, 23% প্রায় প্রত্যেক মাসেই হচ্ছে আর কি। তো গ্রোথ এখন যদি 22-23% যদি ক্যাপিটাল গুডসের ইম্পোর্ট হয়, তাহলে তো জিডিপির আনুপাতিক হার হিসেবে প্রাইভেট সেক্টর, এটা তো কারণ মূলত তো এটা বেশিরভাগই প্রাইভেট সেক্টরে আসে, তাহলে তো জিডিপির আনুপাতিক হার হিসেবে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও বাড়া উচিত। কিন্তু সেটাও যেটা সিদ্দিকী সাহেব উল্লেখ করেছেন ইতিমধ্যেই, গত 5-6 বছর ধরে ইনফ্যাক্ট 8-9 থেকে শুরু করে এখন পর্যন্ত ওটা 21-22%-এর মধ্যে ঘোরাফেরা করছে। কাজে এখানে এই রিয়েল ইকোনমির সাথে আমরা যে পরিসংখ্যান পাচ্ছি সে এর দুটোর মধ্যে একটা বৈপরীত্য দেখা যাচ্ছে। তো এখন কিছু কিছু হয়তো এই কারণে হতে পারে যে কিছু হয়তো আমদানি বেড়েছে ক্যাপিটাল গুডসের, যেমন ধরেন গার্মেন্ট সেক্টরে ইমপ্রুভড ফায়ার সেফটি ইকুইপমেন্ট ইত্যাদি, এটা আমাকে একজন উদ্যোক্তা বলেছেন যে এই কারণে আমাদের ইম্পোর্টের অ্যামাউন্টটা বেড়েছে। কিছু কিছু হয়তো অন্য ক্ষেত্রেও মেশিনারি বেড়েছে, কিন্তু সার্বিকভাবে আমার মনে হয় না যে পরিসংখ্যান এখানে আসছে এটা রিয়েল পিকচারটাকে এটা রিফ্লেক্ট করে, এবং এখানে একটা ওভার ইনভয়েসিং হওয়ার সম্ভাবনা যথেষ্ট, যে কথাটা আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বলেছি।
এবং ওভার ইনভয়েসিংয়ের ক্যাপিটাল মার্কেটে গুডস ইম্পোর্টের ক্ষেত্রে একটা সুবিধাজনক ব্যাপার হচ্ছে যে যেহেতু এখানে আপনার ডিউটি ইম্পোর্ট ডিউটি হয় শূন্য বা খুবই কম, তো সুতরাং ওভার ইনভয়েসিং করলে সেটার জন্য আমার ডোমেস্টিক্যালি এটার জন্য কোনো করের মাত্রা খুব একটা বাড়ছে না। তো কাজেই আবার অন্যদিকে আমি আরও দেখতে পাই যে র মেটেরিয়ালসের ইম্পোর্ট সেটার কিন্তু অনেক দিন ধরে গ্রোথ এই 2% মতো আছে। তারপরে ধরুন যে এসএমই সেক্টর, স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি, যেটার উপরে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং তাদের এই গুরুত্ব দেওয়াটাকে আমি সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, যে কারণে এসএমই একটা সেক্টর যেটা আপনার বিশেষ করে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনে একটা বড় ভূমিকা পালন করতে পারে। কিন্তু এসএমই সেক্টরে যে ঋণের প্রবাহ সেটার মাত্র গ্রোথ হচ্ছে 2% মতো, এবং ইন্ডাস্ট্রিয়াল টার্ম লোন সেটার গ্রোথ কিন্তু নেগেটিভ। এবং এই যে আপনার এখানে জুলাই টু সেপ্টেম্বর পিরিয়ডের ডাটা আছে, এই অর্থবছরের জুলাই টু সেপ্টেম্বর আগের অর্থবছরের তুলনায় এটার অ্যাবসলিউট অ্যামাউন্টে মাত্রা কমে গেছে, এটা কিন্তু নেতিবাচক পর্যায়ে। তো কাজেই এই পরিস্থিতি যেখানে সেখানে এই ক্যাপিটাল গুডসের ইম্পোর্ট মাত্রা এত বেশি হওয়াটা এটা আমার কাছে এটা বাস্তব চিত্র বলে মনে হয় না। এবং এই জন্যে আমি বলেছি বিভিন্ন সময় যে বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর তাদের সমন্বিতভাবে এই বিষয়টা তাদের খতিয়ে দেখা উচিত। আজকে পত্রিকায় দেখলাম যে 12টা কোম্পানিকে তারা খতিয়ে দেখতে চাচ্ছে যে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর ম্যাটারটা আজকেই এসছে। গতকালকে ওদের সেমিনারে, এনবিআর এর একটা সেমিনারে সেগুলো বলা হয়েছে এবং এগুলো নিয়ে ওনারা অলরেডি তৎপর এবং কাজ করছেন। স্যার, আপনার কাছে একটু আসতে চাই, আমরা পুঁজিবাজারে ব্যাংকিং সেক্টরের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে ব্যাংকিং সেক্টরের অবস্থা মানে খুবই একটা নাজুক অবস্থার মধ্যে আছে। অনেকগুলো ব্যাংকের আমরা বিলো ফেস ভ্যালু দেখতে পাচ্ছি শেয়ার প্রাইস। এইটার কারণ কি? এই সেক্টরটা কেন এত পিছিয়ে গেল হঠাৎ করে? এবং আপনি নিশ্চয়ই জানেন যে ব্যাংকিং সেক্টরের ক্যাপিটালাইজেশন কিন্তু একটা চাঙ্ক অফ দ্য টোটাল ক্যাপিটালাইজেশন হলো ব্যাংকিং সেক্টরে। এটার ব্যাপারে যদি আপনি কিছু বলেন। প্রশ্নের উত্তরটা বোধহয় নাসির সাহেব আরো ভালো দিতে পারতেন। ওনার কাছে আমরা একই প্রশ্ন করব। আমার মনে হয় ব্যাংকিং সেক্টরের সঙ্গে যে আমাদের পুঁজিবাজারের, বাংলাদেশ পুঁজিবাজারের সম্পর্ক অত্যন্ত গভীর অনেকভাবে। এক হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে দেখা যাচ্ছে যে সবগুলো প্রায় নতুন ব্যাংকগুলো ছাড়া সবাই লিস্টেড কোম্পানি, সুতরাং সেক্ষেত্রে তাদের একটা ভূমিকা আছে অ্যাজ লিস্টেড কোম্পানিজ। আবার যেগুলো মার্চেন্ট ব্যাংক আছে বা বড় বড় ব্রোকার হাউস আছে, এগুলোর মালিকানাও কিন্তু দেখা যাবে বেশিরভাগই ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সুতরাং সেখান থেকেও তারা কিন্তু ব্যাংকের সঙ্গে জড়িত। এবং থার্ডলি তারা আমাদের যে ফাইন্যান্সিং করছে বা আমাদের যে মার্কেট ক্যাপিটালাইজেশন আছে, যার একটা বিশাল অংশ ব্যাংকের মানে যেগুলো লিস্ট কোম্পানি আছে তাদের। এখন আমাদের এই যে জিডিপি, আমাদের ইন্ডেক্স কমে গেছে 4.5 বা 4,600, এটা কিন্তু আমার মনে হয় প্রকৃত পুঁজিবাজারের অবস্থা নয়। এটার একটি মূল কারণ হচ্ছে ব্যাংকিং সেক্টর, যেটা একটা পুঁজিবাজারের মার্কেট ক্যাপের একটা বিরাট অংশ জুড়ে আছে, সেই ব্যাংকিং সেক্টরের দাম অস্বাভাবিকভাবে কমে গেছে গত 2-3 বছরে। যেটার দাম ছিল 40 টাকা, এটার দাম হয়ে গেছে 12 টাকা। সুতরাং ইন্ডেক্স যে কমেছে এর একটা বড় কারণ হচ্ছে ব্যাংকিং সেক্টরের দাম পড়ে গেছে। এমনি অন্যান্য ব্লু চিপস যেগুলো আছে আপনি দেখবেন বাজারে, সেগুলোর দাম কিন্তু অত্যন্ত রিজনেবল আছে। আমি আন্ডার ভ্যালুড বলবো না, কিন্তু এমনকি কিছু কিছু ওভার ভ্যালুডও ওভার প্রাইসড আছে। সুতরাং মূলত বর্তমান যে ইন্ডেক্সটা, এটা কিন্তু ঠিক ওভারঅল মার্কেটের রিফ্লেকশন হচ্ছে না। ব্যাংকিং সেক্টর একটা অন্যতম প্রধান কারণ এই লো ইন্ডেক্সের। এখন ব্যাংকিং সেক্টরের অবস্থা যে কেন, সেটা আমরা একটু উনি আরও অত্যন্ত ভালোভাবে বলতে পারবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2009, 10, 11-তে যেরকম ব্যাংকিং সেক্টরে যে প্রফিট হতো, সেই প্রফিটটা এখন আমরা দেখতে পাচ্ছি না। এক হচ্ছে ব্যাংকিং সেক্টরে একটা 2-3 বছর ধরে নানা ধরনের কথা হয়েছে,
স্যার আরেকটা জিনিস যেটা ব্যাংকিং সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে বেসেল 2 আর 3 রিকোয়ারমেন্ট হিসাবে 700-800 কোটি টাকা, 10 কোটি টাকার ব্যাংক 700-800 কোটি টাকা ক্যাপিটালাইজেশন হয়েছে, সেখানে 1700-1800 কোটি টাকারও ক্যাপিটাল বৃদ্ধি হয়েছে। সো কাজেই এইটা মেবি ক্যাপিটালাইজেশন বড় হয়ে গেছে মেবি। এটা হতে পারে যে মার্কেট ক্যাপটা হয়তো বড় হয়ে গেছে, যে তাদের ক্যাপিটালটা বাধ্য হয়ে করতে হয়েছে। কিন্তু আবার তাদের একটা অপশনও আছে বোধহয় যে সাবঅর্ডিনেট বন্ড ইস্যু করা। তাতে করে সুবিধা হচ্ছে এই যে আমি অথরাইজ ক্যাপিটালটা বড় করে ডাইলিউট না করে আমি টেম্পোরারি যে প্রয়োজনটা আমি বন্ডের মাধ্যমে পূরণ করলাম। এবং মার্কেট সাধারণত ব্যাংকে প্রতি বছরই 15% 20% ক্যাপিটাল এমনিতেই বাড়ে, হ্যাঁ গ্রোথটা হয়। সুতরাং 4-5 বছরে এমনিতেই হয়তো এটা কভার করে ফেলবে বেসেল 3 যে রিকোয়ারমেন্ট। এবং ইন্টারিম মেজার হিসাবে হয়তো সাবঅর্ডিনেট বন্ড দিয়ে এই সময়টা আপনারা কভার করতে চাচ্ছেন, এটা মেবি, এটা আমার ধারণা। এবং আমার এটা মনে হয় এটা গুড পলিসি অলসো। তো সেদিক দিয়ে একটা ব্যাপার আছে, আপনি যেটা বললেন সেটা ঠিক, যে হয়তো ডাইলিউশন কিছু হয়েছে, কিন্তু সেটা কিন্তু বর্তমান ব্যাংকিং সেক্টর কন্ট্রোল করার চেষ্টা করছে থ্রু সাবঅর্ডিনেট বন্ড ইস্যু করে। এটার আরও কারণ যেগুলো, সেটা হচ্ছে যে বেসেল 3-তে যেটা প্রভিশনিং রিকোয়ারমেন্ট কিন্তু আরও অনেক স্ট্রিক্ট কঠিন করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক যেটা বর্তমানে করেছে। এর ফলে প্রভিশনিংটা হয়তো বেশি করতে হচ্ছে। এবং বেসেল 3 তো এখন পর্যন্ত কার্যকর করা হয়নি। বেসেল 2-তেও যেটা আছে স্যার, সেটা তো হলো 10% অফ রিস্ক ওয়েটেড ক্যাপিটাল। সেখানে ওই রিস্ক ওয়েটেড মধ্যে গিয়ে হয়তো কিছুটা সেখানেও কিছু গোলমাল হচ্ছে, যে এবং রিস্ক ওয়েটেড বলতে যেও যে ক্যালকুলেশনটাও কিন্তু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, এটা নিয়েও অনেক কথা আছে। বাট মূল সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে এখন স্ক্রুটিনি করলে দেখা যায় যে কিছু কিছু ব্যাংকের, সরকারি ব্যাংকের তো বটেই, কিছু কিছু প্রাইভেট ব্যাংকেরও, সব নয় কিছু কিছু, তাদের অ্যাসেট কোয়ালিটি খুব ভালো নয়। এই জন্য হয়তো বা তাদের প্রভিশনিংটা আরও বেশি করতে হচ্ছে। এবং কিছু কিছু ব্যাংক মাঝে খুব বেশি স্টক শেয়ার ডিক্লেয়ার করে অথরাইজ ক্যাপিটালটা এত বড় করে ফেলেছে যে তাদের আর্নিং পার শেয়ার অত্যন্ত কমে গেছে। এই সব কিছু রিফ্লেকশানে এসে এদের দাম যেহেতু প্রফিট কমে গেছে, তাদেরকে প্রভিশনিং করতে হচ্ছে, তারা হয়তো এক্সপোজার যেটা হয়েছে ক্যাপিটাল মার্কেটে, সেখানে তাদের কিছু টাকা আটকে গেছে ইকুইটিতে, যেটা হয়তো তারা ফেরত পাচ্ছে না। কারণ অনেক ব্যাংকে কিন্তু তাদের সাবসিডিয়ারিতে, যেগুলো মার্চেন্ট ব্যাংক বা ব্রোকার হাউস, সেখানে বেশ কিছু টাকা আটকে গেছে হয়তো নেগেটিভ ব্যালেন্স ট্যালেন্স হয়ে, সেখানে ফ্যাক্টর আছে। প্রাইভেট সেক্টর যেটা ক্রেডিট গ্রোথ, সেটাও কমে গেছে, হয়তো অলস টাকা পড়ে আছে। এইসবের পরে আমার জানি না, আমি আপনাদের স্প্রেডও হয়তো কমে গেছে কিছু, আমি জানি না। আরেকটা হলো স্যার ওই আপনার আরেকটা হলো পুঁজি বাজার থেকে যে প্রফিটটা আসতো 2010-11-তে আমরা দেখেছি, সেটাও এখন সেটা সব ব্যাংকে হয়তো আসতো না, কিছু কিছু ব্যাংকে আসতো, সেটাও হয়তো এখন নেই। এই সব কিছু মিলিয়ে কিন্তু ব্যাংকিং সেক্টরের যে আপনার শেয়ারের দাম, ইনস্পাইট অফ রিজনেবল গুড ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড, অনেক পড়ে গেছে। আমি বলবো যে যতটুকু পড়ার কথা তার চেয়ে বেশি পড়ে গেছে, হয়তো মনস্তাত্ত্বিক কারণে। সব কিছু মিলে এই ব্যাংকিং সেক্টর একটা প্রধান কারণ বর্তমান যে ইন্ডেক্সের এই অবস্থার পিছনে। থ্যাংক ইউ। নাসির ভাই, আপনার কাছে আসতে চাচ্ছি, আপনি তো এই সেক্টরের একজন অন্যতম মানুষ। আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে দেখেন, ব্যাংকিং সেক্টরে কিন্তু আমরা দেখেছি যে বিসমিল্লার মতো একটা আমরা দেখেছি, হলমার্কের মতো তাতে কি মনে হয় যে ব্যাংকিং সেক্টরে ডেস্টিনি, ইয়েস, তাতে কি মনে হয় যে এই ব্যাংকিং সেক্টরে ওভারঅল একটা কনফিডেন্সের হানি হয়েছে বিনিয়োগকারীদের, যদিও প্রাইভেট সেক্টরে নয় সেগুলো, বাট তারপরেও একটা কনফিডেন্সের হানি হয়েছে? এবং কেন ব্যাংকিং সেক্টর এত পিছিয়ে আছে পুঁজিবাজারের কনটেক্সটে? ধন্যবাদ আপনাকে। আমি এই আপনার প্রশ্নে আসার আগে আমি ওই ক্যাপিটাল মেশিনের ইস্যুটা একটু জাস্ট, জি প্লিজ। আসলে কিন্তু যদি রিয়েল ইকোনমির সাথে মেলানো যায়, মেলে না। তার কথা হচ্ছিল যে আপনার গ্রোথ হচ্ছে না, ইনভেস্টমেন্ট হচ্ছে না। কিন্তু এইখানে একটা জিনিস হয়েছে যেটা আমি দেখতেছি, কারণ আমার বিজনেসের পরিধিও সব জায়গায় রয়েছে, সেটা হচ্ছিল
একটা কনস্ট্রাকশন বুম কিন্তু চলছে হিউজ। আপনি পদ্মা ব্রিজের মতো মেগা প্রজেক্ট চলছে, ইনফ্রাস্ট্রাকচার, ফ্লাইওভারস হচ্ছে, টানেল 2 লেন থেকে 4 লেন হচ্ছে। এইখানে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট কিন্তু প্রচুর আমদানি হয়েছে। কোনো কোনো কোম্পানির 1000 টাইমস বেড়েছে 1 বছরে। এটা আমার একদম জানা, আমি আপনার কারণে এই জায়গায় কিন্তু বিরাট একটা পদ্মা ব্রিজ সংক্রান্ত ইকুইপমেন্ট আসছে। এইটা কিন্তু এইটা বাড়ানোর একটা কারণ না, এটা সঠিক হতে পারে, কারণ যেমন স্যার ফারুক স্যার বলছিলেন যে র মেটেরিয়াল বাড়ছে না। যে এই ধরনের এটা তো ইট শুড বি এ ওয়ান শট ইনক্রিজ না, এটা হচ্ছে, এটা তো কন্টিনিউয়াস বেসিসে দেখা যাচ্ছে 20-25% গ্রোথ। কারণ হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আসছে, নতুন নতুন একের পর এক প্রজেক্ট আসছে, সেই জন্য হয়তো 5 বছর পরে গিয়ে এইটা হয়তো স্লো ডাউন। কিন্তু আপনি কি মনে করেন না, যেহেতু প্রশ্নটা এসেছে এবং অনেকেই বলছে, নিন্দুকেরা বলুন না যাই বলুন, যে ওভার ইনভেস্টিং হচ্ছে, ক্যাপিটাল ফ্লাইট হচ্ছে, সুতরাং এই জিনিসটা গভীরভাবে পর্যালোচনা করা দরকার। করতে পারে। এটার সাথে আপনার আর একটা জিনিস যোগ করা দরকার, যে দেখেন এই অ্যাকিউরেসি কতটা আছেন সেটা সম্পর্কে বলা মুশকিল, কিন্তু এই যে সম্প্রতি গেলে গ্লোবাল ইন্টিগ্রিটি, তারা বাংলাদেশ থেকে যে অর্থ পাচারের মাত্রা কিন্তু বিরাট মাত্রা, এবং তার আগে আর একটা ইন্টারন্যাশনাল রিপোর্ট বেরিয়েছিল কোন সূত্র থেকে, বোধহয় আমেরিকান কোনো ইয়ের থেকে, সেখানে বলা হয়েছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ পাচার হয়েছে। তো সেটার সাথে তো এটার একটা আমি যেটা দেখি, ওভার ইনভয়েসিং থ্রু ইম্পোর্ট অর এক্সপোর্ট ইজ নট দি অনলি মিনস যে যার থ্রুতে মানি লন্ডারিং, গ্লোবাল ইন্টিগ্রিটি যেটা বলছে, তারা বলছে যে এটা দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট মিনস, এবং তারা একটা কোয়ান্টিফাইও করেছে। তারা বলছে যে কত বিলিয়ন ডলার, প্রায় 65% অফ ক্যাপিটাল ফ্লাইট takes place through international trade, over invoicing 100. এইটা আমার একটু সামান্য একটু ইয়ে আছে, আমি অত তথ্যভিত্তিক বিশ্লেষণ দিতে পারবো না, কিন্তু আমি যেটা মানে শোনা আমি দেখা, there are other means, এবং সেইটাই কিন্তু বড় না, এখন সেইটাই বড় হচ্ছে। ওরা যেটা বলছে যে সেটা হচ্ছে যে অন্য মিনসও আছে, কিন্তু ডমিনেন্ট মিনস হচ্ছে আপনার এই আমার জানা মতে তাদের ওইটার থেকে এইটা অনেক বেশি হয়ে গেছে, যে ফ্লাইট অফ ক্যাপিটালের যেটা হয়েছে বাই দিস আদার মেথড। তো এখন ব্যাংকিং সেক্টরের কিন্তু উনি কিন্তু মোটামুটি সবকটা পয়েন্টই টাচ করে গেছেন। ব্যাংকিং সেক্টরেতে আস্থার একটা সংকট সৃষ্টি হয়েছে যখন আপনার বিসমিল্লা গ্রুপ, হলমার্ক, ডেস্টিনি হয়েছে, এবং কোনো অ্যাকাউন্টেবিলিটি হয়নি। আপনি বেসিক ব্যাংকের দেখেন, বেসিক ব্যাংকের আমি অ্যাকাউন্টেবিলিটি দেখি না, কারণ দি টপ ম্যান যে চেয়ারম্যান, উনি তো একদম মানে ইমিউন ওনারে। তো অ্যাকচুয়ালি কিন্তু, এবং সোনালী ব্যাংকের যে ইয়ে হয়েছে, আপনি বোর্ড কেউ অ্যাকাউন্টেবল হয়নি। তো অ্যাকাউন্টেবিলিটি না থাকাতে হয়েছে কি একটা আস্থার সংকট হয়েছে, এর সত্য। আর যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছিল যে যেহেতু ইনভেস্টমেন্ট বাড়ছে না, ব্যাংকের সংখ্যা বাড়ছে, ব্যাংক বেড়েছে, নতুন ব্যাংক বেড়েছে। এখন একটা স্টিফ কম্পিটিশন হচ্ছে, বড়োয়ার নেই, একই বড়োয়ারের কাছে সবাই যাচ্ছে, এবং তারা মার্কেটিং করতে চেষ্টা করছে বিভিন্নভাবে, যার জন্য হচ্ছে কি নন পারফর্মিং লোন পোর্টফোলিও আপনি দেখেন, মানে ন্যাশনালি এটা ডাবল ডিজিটে চলে গেছে, যেটা অনেক কম ছিল। আর ইন্ডিভিজুয়াল অনেক ব্যাংকে দেখলে যদি ইনডেপথ ইন্ডিপেন্ডেন্ট আপনার অডিট করা যায়, তাকে দেখা যাবে যে কোনো কোনো ব্যাংকে, পাবলিক সেক্টর তো হবেই 30-40%, কিছু কিছু প্রাইভেট সেক্টর ব্যাংকেরও কিন্তু নন পারফর্মিং লোন বেড়ে যাচ্ছে। আপনি আজকে যেটা দেখছেন যে এই যে অপারেটিং প্রফিট, এই অপারেটিং প্রফিট ইজ নট দ্য পিকচার, অ্যাকচুয়ালি রিয়েল ডিভিজিবল প্রফিট কি সেটি হচ্ছে হলো বিবেচ্য বিষয়। আর ওই যে স্টক ডিভিডেন্ড বাধ্য হয়ে বিভিন্ন মানে ইয়েদের ইনভেস্টরদের খুশি করার জন্য স্টক ডিভিডেন্ড দিয়ে আপনার ইয়েটা ক্যাপিটাল বেসটাকে বাড়ানো হয়ে গেছে, যার জন্য দেখা যাচ্ছে যে ইপিএস কমে যাচ্ছে। এইটাও কিন্তু একটা কারণ, যে শেয়ারের দাম, আপনি আজকে ডিভিডেন্ড 20% দেন, যে শেয়ারটা 20 টাকা রয়েছে, ঠিক কালকে ডিভিডেন্ড দেওয়ার পরে আপনার বুক ওপেন হওয়ার পরে দেখা যাবে যে ওইটা একটু মাইনাস করে ওইটা অ্যাডজাস্ট, মানে যেটা অ্যাডজাস্টিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, হুইচ শুড নট বি দেয়ার। তো এই জিনিসগুলো কিন্তু ব্যাংকিং সেক্টরে ঘটছে, এবং প্রভিশনিং রিকোয়ারমেন্টটা খুব বেড়ে গেছে এই নন পারফর্মিং লোনের জন্যে, ডাউটফুল লোনের জন্য। এইটাই
কিন্তু প্রফিট করা ব্যাংকের জন্য একটা দ্রুহ হয়ে পড়েছে, কারণ তার অ্যাসেট বাড়ছে না, আপনার লাইবিলিটি বাড়ছে। কিন্তু নাসির ভাই, আমি আরেকটা প্রসঙ্গ আনতে চাই এ ব্যাপারে, সেটা হলো যে দেখেন, আমরা কিন্তু এই ব্যাংকিং সেক্টরে কিন্তু আমার ট্যাক্সের ইয়েটা কিন্তু 40%। আবার আরেকটা চাপ কিন্তু সবসময় থাকে উপর মহল থেকে, যে আপনারা সিএসআর করছেন না কেন, সিএসআর বাড়ান। এইটাও একটা কারণ। তো এই যে আপনি মানে 40% ট্যাক্স দিচ্ছেন, অন টপ অফ উইচ আপনি সিএসআর করছেন কোটি কোটি টাকার, মানে ব্যাংকের তাহলে থাকবেটা কি? মানে কিভাবে আপনি আগাবেন? আপনার বিনিয়োগকারীরা কি পাবে এত কিছু আপনি দেওয়ার পরে? আমরা সেই জন্য সবসময় বলে আসছি যে ব্যাংকিং সেক্টরকে ট্যাক্সে অ্যাট পার নিয়ে আসার জন্য। এটা যতদিন আপনি না আনবেন ব্যাংকিং সেক্টর, আপনি আরো 9টা ব্যাংক লিস্ট হবে, হয়তো নেক্সট ইয়ারই আবার লিস্টিং শুরু হয়ে যাবে ব্যাংকের, এই 9টা নতুন ব্যাংক। যে ব্যাংকগুলো 400 কোটি টাকা দিয়ে তাদের জন্ম, সেই ব্যাংকগুলো আবার নতুনভাবে আসবে। এখন ওই ব্যাংক নিয়েও কথা আছে, ইতিমধ্যে একটা নতুন ব্যাংকে কিন্তু অবজারভার নিয়োগ করা হয়েছে। তো এই যে জিনিসগুলো ঘটছে, আপনার কনফিডেন্সটা আসবে কোত্থেকে? এক্স্যাক্টলি, আপনি রাইট পয়েন্ট আছে। ব্যাপারটা ছিল অ্যাকচুয়ালি ফিসকাল পলিসিতে আপনার যে জিনিসটা করা হয়েছে বেশ কয়েক বছর আগে থেকে, ব্যাংকসে প্রফিট করছে, অতএব তাকে পেনালাইজ করতে হবে, তার আপনার ইনকাম ট্যাক্সের রেটটা বাড়িয়ে দেওয়া। আমার কথা হচ্ছিল যে লিস্টেড কোম্পানি সবাই যে এটা আমরা চেষ্টা করে পারিনি একটা না। আমি একটু করি যে না, আপনি যেটা করেছেন বেসিক্যালি আমি এগ্রি করি যে ব্যাংক বেশি হবে কেন, কিন্তু এক সময় কিন্তু 45% ছিল, G45 থেকে এটা কিন্তু আস্তে আস্তে কমছে, 42, আরো কমা উচিত, দেয়ার আই এগ্রি, কিন্তু ট্রেন্ডটা কিন্তু কমের দিকে আসছে। আরেকটা বিষয় যেটা আছে সেটা হলো যে আপনার স্প্রেড যেটা বিটুইন ল্যান্ডিং রেট অ্যান্ড ডিপোজিট রেট আমাদের ব্যাংকিং সিস্টেম ইজ প্রবাবলি দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনার পৃথিবীর কোনো দেশে আমার জানা মতে এইরকম প্রায় 5% মতো স্প্রেড থাকে, যেটা হুইচ ইন্ডিকেটস এটাকে অর্থনীতির ভাষায় বলে ইন্টারমিডিয়েশন ইনএফিসিয়েন্সি, অথবা এটার কি বলবো অতি লোভী একটা মনোবৃত্তি, যে আমি ডিপোজিটারদেরকে কম দিলাম, আমি বড়োয়ারের কাছ থেকে বেশি নিলাম। তো সেটার কিন্তু ওই যে মানে একটু বেশি করের হারের কিন্তু যৌক্তিক কারণটা ছিল ওইটাই। এবং আমার সময় এরকম এসছে, এবং সে সময় আমি আমার মূল ইয়ে ছিল আপনারা স্প্রেড কমান, আমি ট্যাক্স রেট কমাবো। ও আচ্ছা, কিন্তু সেই শর্তে রাজি হন নাই তারা। এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তো। আর একবার যখন স্প্রেড বেসছে সেটা কমিয়ে আনার একটা পর্যায়ে। আর ব্যাপারটা ছিল যে সবাই বোর্ডে বসে, তবে এখানে আমি নাজির সাহেবের সাথে একটাই যে আমাদের যে স্ট্রাকচারাল কিছু প্রবলেম আছে ব্যাংকিং সেক্টরে, এবং একটা বড় স্ট্রাকচারাল প্রবলেম হচ্ছে আমাদের মতো ইকোনমিতে এই 56টা, এখন কত 56টা ব্যাংক, রাইট? আমি এই প্রশ্নটাই করতে চাইছিলাম। 52 ছিল আর 9টা, আমাদের 56টা বোধহয় প্রাইভেট ব্যাংক, আরো ব্যাংক আছে। তো এখানে এই যে এত ব্যাংক, এটা এই ইকোনমি সাপোর্ট করে না, এবং তার ফলে সবারই ভলিউম অফ বিজনেস কম। তো ভলিউম অফ বিজনেস কম হলে সুতরাং তাদের স্প্রেড বেশি রেখে তাদেরকে একটা মিনিমাম একটা প্রফিট তাদের আর্ন করতে লাগে। দেখেন মালয়েশিয়ার মতো দেশে তারা আইন করে 6টা ব্যাংকে এটাকে রিডিউস, জি মালয়েশিয়া। তো এবং আমাদের দেশে আমি মনে করি এখন টাইম, ইভেন ইন্ডিয়াতেও এত ব্যাংক নাই, রাইট, যে টাইম হ্যাজ কাম যে আমাদের এই ব্যাংকের সংখ্যা কমাতে লাগবে, এবং প্রয়োজনে আইন করে ফোর্স মার্জার করতে লাগবে। এই আপনি এটা বলছেন, এখনো নতুন নতুন আমি জানি সীমান্ত ব্যাংক এসছে, আরো ব্যাংক আসছে, আরো আমরা শুনছি একটা নেভি ব্যাংক আসার কথা আসছে। তো আমি এক জায়গায় ঠাট্টা করে বলছিলাম যে কয়েকদিন পরে দেখা যাবে যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাংক একটা, বা বিসিএস কাস্টমসের ব্যাংক একটা, ইত্যাদি। না আমাদের হাতে না, যে জিনিসটা হচ্ছিল যে স্প্রেডের কথা বলছেন, এই যে একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে ব্যাংকগুলি। একদিকে হচ্ছিল তাদের স্প্রেড কমানো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আর 2 নম্বর হচ্ছিল যে কিছু প্রফিটেবিলিটি না আনতে পারলে শেয়ার মার্কেট মানে শেয়ার হোল্ডারদের বিনিয়োগদের স্যাটিসফাই করা সম্ভব হচ্ছে না। এই জায়গায় কিন্তু একটা মিসম্যাচ হয়ে গেছে। এই জায়গাটা অ্যাড্রেস করা এখনকার পরিস্থিতিতে, যে ইকোনমির অবস্থা, যে ইনভেস্টমেন্টের অবস্থা এবং নাম্বার অফ ব্যাংকস, এইখানে কিন্তু একটা ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে।
আমার মনে হয় এখন স্যার আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে সময় কি এসছে একটা উইক ব্যাংকের সাথে স্ট্রং ব্যাংকের মার্জার করতে, যদিও এখানে অনেক রিফর্মস হচ্ছে, ইতিমধ্যে অনেক ব্যাংকসগুলো রিফর্ম করছে, যেমন রিলেশনশিপ ম্যানেজারের একটা আসছে, ব্রাঞ্চগুলোর থেকে হেড অফিসে সব বড় লোনগুলো নিয়ে আসা হচ্ছে, এখান থেকেই তদারকি করা হবে, এই রিফর্মসগুলো কিন্তু হচ্ছে। না যত কিছুই হোক না কেন এই ইকোনমিতে যে এতগুলো ব্যাংক, এইটা তো কোনোভাবেই সমর্থন করা যায় না, এবং এর ফলে প্রতিটি ব্যাংকের সমস্যার সৃষ্টি হচ্ছে, কারণ কম্পিটিশনটা বাড়ছে, তাদের বিজনেস ভলিউমটা কমে যাচ্ছে, যার জন্য হয়তো যেটা নাসির সাহেব বললেন যে স্প্রেড বেশি রাখতে হয়তো বাধ্য হচ্ছে। এছাড়াও প্রতিটি ব্যাংকেরই একটা বিশাল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে। এটা যদি কম ব্যাংক হতো সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা কিন্তু সেভ হতো। এখন সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটাও কিন্তু বেড়ে যাচ্ছে। আরেকটা আমাদের এই ব্যাংকের সাথে যারা বোর্ড বাড়িয়েতে এদের একটা আমি খুব এটা সমর্থন করি না, ডেমনস্ট্রেশনের একটা আছে, খুব ভালো ব্রাঞ্চ করতে, খুব সব করতে, লাক্সারি বিল্ডিং লাগবে, এই জিনিসটা কিন্তু ঢুকে গেছে। এটা আমাদের যারা যার ফলে আমাদের সময় একেবারে শেষ স্যার। লাস্ট যদি আপনি 10 সেকেন্ডে যেটা শেষ করতে পারেন না, শেষ করতে যদি আমি সেটাই বলছিলাম যে সুতরাং মার্জার, আপনি যেটাকে বললেন যে কিছু মার্জার যদি হয়, গভর্নমেন্ট কিন্তু বহুদিন আগে থেকেই আশা করছিল, যখন ব্রাজিলে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিকোয়ারমেন্টটা বাড়িয়ে দেওয়া হলো তখনই কিন্তু আশা হয়েছিল যে হয়তো কিছু মার্জার হবে, কিন্তু উল্টোটি ঘটেছে, আরো বেড়ে গেছে। আমার মনে হয় যে আইন করে হোক বা যেমন করেই হোক বা প্রেসারি করে আমার ব্যাংকের সংখ্যা কমাতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে স্যার, আপনি আপনার মূল্যবান সময় থেকে বের করে আসছেন স্যার। আপনিও, নাসির ভাই তো একটা মিটিংই ক্যান্সেল করে এসেছেন বোধহয়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের 100তম এপিসোড আমরা এখানেই সমাপ্তি টানছি। দর্শক মণ্ডলী, আপনাদের সহযোগিতা এভাবেই করবেন, আপনাদের সাপোর্ট আমাদের দরকার, এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রবলেমসগুলোকে নিয়ে কথা বলতে এবং সেটা একটা সুরাহা বের করতে। আজকের মতো এখানেই শেষ করছি দর্শক মণ্ডলী। আগামী রোববার আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত এনটিভির সাথে থাকেন। আসসালামু আলাইকুম।